ওজস্বিতা দিয়ে আসতে আমরা আবার ওর বাবার ঘরে এলাম। ইন্দ্রদার ইচ্ছে ছিল প্রথমে ওর দাদার সঙ্গে কথা বলবে, কিন্তু আমরা ঘর থেকে বেরোনোর আগেই মোটরসাইকেলের শব্দ শুনলাম। ওজস্বিতাদি বলল, দাদাকে বলেছিলাম তোমাদের কথা, শুনেই মনে হয় বেরিয়ে গেল। ইন্দ্রদা ভাবলেশীন, কিছু বলল না। আমরা উঠে এলাম দোতলায়। দোতলাতেও নিচের মতো অনেকগুলি ঘর। মণি ফাল্গুনীবাবু থাকতেন একদম শেষে দক্ষিণের ঘরটিতে। বেশ বড় ঘর, কড়িবর্গার ছাদ, গোটা কয়েক বড় বড় জানালা। ঘরের একদিকের দেয়াল ঘেঁষে সুবিশাল সাবেকি পালঙ্ক। সুবল কাকা বিছানা পরিষ্কার করে মাথার বালিশের ওপরে মণি ফাল্গুনীবাবুর একটি বড় ল্যামিনেটেড ফটো শুইয়ে রেখেছে। ছবিটা মাস তিনেক আগে আমি ল্যামিনেট করাই কলকাতা থেকে। তখন কি জানতাম। আঁচলে মুখ ঢাকল ওজস্বিতাদি। ছবিতে বোঝা যাচ্ছে 70 বছরেও যথেষ্ট সুপুরুষ ছিলেন মণি ফাল্গুনীবাবু। তবে ভাঙা চোয়াল দেখে বোঝা যায় শরীরে ভাঙন ধরেছিল, কারণ দেয়ালে আর একটি ছবি আছে তাঁর, ওজস্বিতাদির মায়ের সঙ্গে। সেটা শুনলাম বছর 4 আগের। সেটিতে স্বাস্থ্য যথেষ্টই ভালো। ইন্দ্রদা দ্রুত ঘরের চারদিকে চোখ বোলাচ্ছে। খাটের নিচটাও দেখল। নারকোলের কথা মনে হতে আমিও ঝুঁকে দেখে নিলাম। সত্যি একগাদা ঝুনো নারকোল ডাঁই করে রাখা আছে। বেশ কয়েকটি ছোবড়া ছাড়ানোও দেখলাম। ইন্দ্রদার নজর আবার চারদিকে পাক খাচ্ছে। ঘরের এক কোণে সেই বিখ্যাত লোহার সেফ, যার কথা আগেই শুনেছি। সেটার চাবি শুনলাম এখন ওমের কাছে। সিন্ধুকে রোড সাহেবের হিরে আছে কি না কে জানে, সম্ভবত নেই, কারণ কাল রাত্রিরে ভাই বোনের ঝগড়ার এটাই নাকি কারণ ছিল। মানে যা আমাদের বলল ওজস্বিতাদি। বিছানার পাশেই বড়সড় একটা রাইটিং টেবিল, তাতে এক গাদা বই, ম্যাগাজিন, পিরিয়ডিক্যালস অবিন্যস্ত হয়ে পড়ে আছে। এছাড়াও পেন, পেন্সিল, ডায়েরি, স্টেপলার, হজমিগুলির বোতল, জোয়ানের শিশি, এই রকম সব জিনিস। ইন্দ্রদা একটা জিনিস হাতে তুলল। কাছে সরে এসে দেখলাম গাম মানে আঠা। টিউবটা বিদেশি মনে হলো। ওজস্বিতাদি বলল, বিদেশে বাবার একজন বন্ধু আছেন, শেখর কাকু, জার্মানিতে থাকেন। মাঝে মাঝে বাবাকে ফরেন মেড টুকিটাকি জিনিসপত্র পার্সেল করেন। ইস, কাকুকে কিভাবে যে বলবো। এবার পুজোর সময়ে দেশে আসবেন বলেছিলেন। ইন্দ্রদা হঠাৎ বলল, যা ভেবেছিলাম। কি? আমি আর ওজস্বিতাদি দুজনেই প্রায় একসঙ্গে বলে উঠেছি। কিছু না, এড়িয়ে গেল ইন্দ্রদা। ওর হাতে মণি ফাল্গুনীবাবুর একটা ডায়েরি। অনেকগুলো কাগজপত্র ঘেঁটে এটা সবে হাতে তুলেছে। সেটারই একটা পাতায় চোখ রেখে বলল, উনি ওয়ার্ড জাগলিং করতে খুব ভালোবাসতেন দেখা যাচ্ছে। হ্যাঁ, বাবার নেশা ছিল ওটা, ওজস্বিতাদি বলল। আমি উঁকি দিয়ে দেখলাম ইন্দ্রদা যে পাতাটা দেখছে তাতে A B C D 1 2 3 4 এসব হিজিবিজি লেখা। ইন্দ্রদা ডায়েরিটা বন্ধ করে ওজস্বিতাদির দিকে তাকিয়ে বলল,
নার্সিংহোমে যে শব্দগুলো লিখেছিলেন উনি, আর একবার বলো তো। ও আর ও মৌমাছি, ড্যাশ দিয়ে ইংরেজিতে এক্স এল এক্স এল এম এফ জি। ইন্দ্রদা ডায়েরির পাতাটা আবার খুলল। মিনিট তিনেক হিজিবিজি অক্ষরগুলোর দিকে তাকিয়ে ডায়েরিটা বন্ধ করল। কিছু ক্লু পেলে? ওজস্বিতাদি জিজ্ঞেস করল। তোর দাদার পুরো নামটা কি? ওঙ্কার রঞ্জন। মানে ও আর হতে পারে ওঙ্কার রঞ্জন, আর ও হলো ওজস্বিতা। সব তোদের নামের ইংরেজি আদ্যাক্ষর। ও দিয়েই তো লিখিস নাকি? হ্যাঁ, কিন্তু মৌমাছি আর এক্সএল এক্সএল এমএফজি বললাম আমি। এগুলোই তো গোলমেলে। কেবল এমএফজিটা মনে হচ্ছে ওজস্বিতার বাবার পুরো নামের ইনিশিয়ালস, মণি ফাল্গুনী ঘোষ। গ্রেট, বলল ওজস্বিতাদি। তুমি মনে হচ্ছে এখনই পাজলটা সলভ করে ফেলবে। দেখি, বলল ইন্দ্রদা। একটা দরকারি কথা, ওনার ওষুধপত্র কোথায় থাকতো? এই টেবিলের ড্রয়ারেই। টেবিলের দুধারে যে বিশাল বিশাল দুটি ড্রয়ার রয়েছে, লক্ষ্য করিনি। ওজস্বিতাদি ডান দিকেরটা খুলল। নানা রকমের ওষুধ আর প্রেসক্রিপশনে ভর্তি সেটা। ইন্দ্রদা খুব মন দিয়ে সব দেখল। প্রেসক্রিপশন তো ঠিকই আছে, লাইফ সেভিং ড্রাগ দেওয়াই ছিল। ওষুধ কি ছিল না? স্ট্রোকটা কিন্তু এড়ানো যেত। তবে আমার মনে হয় ওষুধটা তিনি পাননি। ওজস্বিতাদি কিছু বলল না। ওর মুখটা দেখলাম হঠাৎ কেমন ফ্যাকাশে হয়ে এলো। আমরা আবার নিচে নেমে এলাম। তার আগে অবশ্য ইন্দ্রদা ছাদটাও একবার দেখে নিল। আমাদের ঘরের ঠিক ওপরের ঘরটা ওজস্বিতাদির। সেই ঘরটাও ইন্দ্রদা দেখে নিল চট করে। কাল যে এই ঘরেই ভাই বোনে কথা উত্তপ্ত আলোচনা হচ্ছিল, সেটাও ইন্দ্রদা কনফার্ম করে নিল। জানালার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে থাকলো একটুক্ষণ। এ জানালার ঠিক নিচেই আমাদের ঘরের জানালা। বাহারি কচু পাতার ঝোপ ওইখানটাতে। এইখানেই কি একটা চুপ করে পড়েছিল কাল রাতে। ইন্দ্রদা মনে হয় সেটাই বোঝার চেষ্টা করছে। কে জানে। ওজস্বিতাদি একদম চুপ হয়ে গিয়েছে। সে কি আমাদের উপস্থিতি আর পছন্দ করছে না? মণি ফাল্গুনী বাবুর মৃত্যুটা কি তবে স্বাভাবিক নয়? জানি না কি, তবে রহস্য আছে, এবং সে রহস্যের দরজায় ইতিমধ্যেই ইন্দ্রদা এসে দাঁড়িয়েছে। কারণ ও নিজেও খুব গম্ভীর হয়ে গিয়েছে। কলকাতায় ফেরা ট্রেন কটায়? জিজ্ঞেস করল হঠাৎ। সে কি, তুমি এখনই যাবে? অন্তত দুপুরের খাওয়াটা, ওজস্বিতাদি বলল। আমার মনে হলো খুব একটা ইচ্ছার সঙ্গে কথাটা বলা হলো না। ইন্দ্রদা বলল, না রে, এই সময়ে তোদের বেশি ডিস্টার্ব করা উচিত না, পরে আসবো একদিন। ওজস্বিতাদি এবার একটু অনুনয়ের স্বরে বলল, না, তা হবে না। এখন সবে 8:30। ট্রেন তো অনেক আছে, দুপুরে খেয়েই যেতে হবে। আমি সুবল কাকাকে বলে দিচ্ছি। ইন্দ্রদা অবশ্য শুনল না। শেষে ঠিক হলো জলখাবার খেয়ে আমরা 11টার মধ্যে বেরিয়ে পড়ব। ইন্দ্রদা ঘরে ফিরে এসে ওই রাইটিং প্যাড নিয়ে বসল।
আমাকে বলল, যা বাইরে বাগান টাগান ঘুরে দেখ। বুঝলাম এক মনে ভাবতে চায় ও। মানে আমার অনুমান ঠিক, রহস্য আছেই একটা। অন্তত হেঁয়ালির মানেটা উদ্ধার করাও তো বিশাল ব্যাপার। প্রায় 1 ঘন্টা এদিক ওদিক ঘুরে ফিরে এসে দেখি ইন্দ্রদার স্নান টান সব শেষ। একটা চটের বিগ সপারে গোটা কয়েক নারকোল পুড়ছে। খালি নারকোলই না, পাকা পেঁপে আর পেয়ারাও রয়েছে গোটা কয়েক। পাশেই সুবল কাকা দাঁড়িয়ে আছেন। বুঝলাম তিনিই এগুলো সাপ্লাই করেছেন। বললাম, কি গো তুমি, এখান থেকে এসব বয়ে নিয়ে যাবে নাকি? ইন্দ্রদা হেঁ হেঁ করে বিচ্ছিরি বোকাশোকা হাসি দিল একটা। সুবল কাকা বললেন, খোকাবাবু, এসব গাছ পাকা জিনিস তোমাদের কলকাতায় মিলবে না, এর স্বাদই আলাদা। ওজস্বিতাদিকে বলেছ? সে কি রে, তুই আমাকে কি ভাবছিস? বলল ইন্দ্রদা। সুবল কাকা বললেন, কি যে বলেন খোকাবাবু, ডাক্তারবাবু মুখ ফুটে চেয়েছেন, দিদিমণি বললেন বেছে বুঝে ভালো দেখে দিতে। তা অবশ্যই উনি নিজে হাতেই বেছে টেছে নিলেন। বাবু নিজেই তো কতগুলো ছুলে রেখেছিলেন, অতিথি খাবেন। আহা, তার আত্মার শান্তি হবে। এ বাড়িতে তো কেউ কিছু খায় না। আমি বললাম, দিদিমণি কোথায়? স্নানে গিয়েছেন, ওই আসছেন, দেখেন। পেছন ফিরে দেখি স্নান টান সেরে লালপাড় একটা সাদা শাড়ি পরেছে ওজস্বিতাদি। ফর্সা রঙে খুব সুন্দর লাগছে ওকে। হাতে লুচি বেগুন ভাজার প্লেট। সুবল কাকা হা হা করে উঠল। তুমি আবার হাত দিলে কেন দিদিমণি? হাত আর কি দিলাম, সব তো করেই রেখেছিলে, ভেজে নিলাম খালি, বলল ওজস্বিতাদি। ইন্দ্রদা কি রকম যেন হয়েছে আজকে হঠাৎ। থ্যাংক ইউ বলে খেতে শুরু করে দিল শটান। আমাকেও বলল, খেয়ে নে টুকান, এক্ষুনি বের হব। আমার ঠিক এমন আবহাওয়ায় খেতে ইচ্ছে করছিল না, তবু খেলাম। ওজস্বিতাদি ইন্দ্রদার সঙ্গে ডাক্তারি সংক্রান্ত কথা টথা বলতে লাগলো। রেডি হয়ে বেরোনোর মুখে ইন্দ্রদা বলল, কথাগুলোর মানে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারিনি ওজস্বিতা, তবে খুব বেশি সময় লাগবে না। তুই বরং কলকাতায় ফিরে আমার সঙ্গে একবার দেখা করিস, বাড়িতে হলেই ভালো। সলভ হয়ে গেলেই আমি ফোন করব। আজ রোববার, আগামীকাল বাবা মা ফিরবেন। ওজস্বিতাদির বাড়ি থেকে ফিরেছি পুরো 2 সপ্তাহ হয়ে গিয়েছে। নারকোলগুলো কিছু খাওয়া হয়েছে, কিছু বাকি আছে। পেঁপে পেয়ারা সব শেষ। মণি ফাল্গুনী বাবুর পারলৌকিক কাজ টাজ সব শেষ। ইন্দ্রদা কাল সকালেই ফোন করে আসতে বলেছিল ওকে। মণি ফাল্গুনী বাবুর ক্রিপ্টোগ্রাফের পাঠোদ্ধার করেছে বলে। বলা বাহুল্য, ওজস্বিতাদি হাজির। এখন সকাল 10টা। ইন্দ্রদার ঘরেই কথা হচ্ছে। অধীর আগ্রহ, একরাশ কৌতূহল নিয়ে আমি আর ওজস্বিতাদি ওর রিডিং টেবিলের সামনে রাখা চেয়ার দুটোতে ভাগাভাগি করে বসেছি। ও বসেছে ওর বিছানায় পা ঝুলিয়ে। না, ইন্দ্রদা আমাকেও কিছু বলেনি, সাসপেন্সে রেখেছে। প্রথমেই বলি, রোডস সাহেবের হিরে তুই কখনো নিজের চোখে দেখেছিলি? প্রশ্ন দিয়ে শুরু করলো ইন্দ্রদা।
হ্যাঁ, খুব ছোটবেলায়, ক্লাস 8 না 9-এ পড়ি তখন। বাবা হাতে করে দেখিয়েছিল। সুপুরি সাইজের একটা নীলচে পাথর, খুব ব্রাইট, আলো ঠিকরে যায়। ঠাকুরদাকে স্বয়ং সিসিল রোডস দিয়েছিলেন। কেবল দামি নয়, খুব পয়মন্তও নাকি। বাবা খুব সাবধানে সযত্নে লুকিয়ে রেখেছিলেন, আর কোনোদিন দেখাননি। ইদানিং দাদা ওটার পিছনে পড়েছিল। তবে বাবা আমায় বলতেন, ও হিরে আমি ওমকে দেব না, বিক্রি করে ফেলবে, হিরে পাবে লিলি, মানে আমি। কিন্তু সে সময়ই তো পেলেন না। কথাটা ঠিক, বলল ইন্দ্রদা। তবে হিরে যাতে তার মেয়ের কাছে পৌঁছতে পারে, তাতে তার চেষ্টা ত্রুটি ছিল না। এবং তার বিশ্বাস ছিল তার বুদ্ধিমতী মেয়ে বাপের সংকেত উদ্ধার করতে পারবে। পারলি না সেটা তোর ডিসক্রেডিট। অবশ্য একবার দেখেই যে নির্ভুল মনে রাখতে পেরেছিস, এটাও কম ক্রেডিটের না। আমরা চুপ, বুকের মধ্যেটা ধকধক করছে। ইন্দ্রদা বলে চলল, এনিওয়ে আর কথা বাড়াবো না। ও মৌমাছির মানে উদ্ধার করেছি। প্রথমে যা ভেবেছিলাম তা নয়, মানে ওঙ্কার রঞ্জন আর ওজস্বিতা নামের আদ্যাক্ষর নয়। এটা আসলে কেবল তোর একার নাম, গুড নেমটা নয়, ডাক নামটা, অর্থাৎ লিলি। কোড ল্যাঙ্গুয়েজে লিখেছিলেন OROB, বিটা হলো মৌমাছি, BEE এর উচ্চারণটা ব্যবহার করেছিলেন। অর্থাৎ ORO মৌমাছি হলো OROB। কিন্তু OROB লিলি হবে কি করে? নিজে প্রশ্ন করে থামল ইন্দ্রদা, আমাদের ভেবাচাকা মুখগুলোর উপরে দৃষ্টি বুলিয়ে। রিডিং টেবিল থেকে ওর লুপিং কোম্পানির রাইটিং প্যাডটা বের করল। সেটার একটা পেজমার্ক করা পাতা বের করে ধরল ওজস্বিতাদির সামনে। আমিও সরে এলাম দেখতে। ইংরেজিতে ABCD লেটার্সগুলো পরপর লিখেছে, আর ঠিক নিচেই আবার ZYXW পরপর লিখেছে। এটা হলো সেই সিক্রেট রাইটিং লেখার প্রণালী। এবার দেখ, LILY লিলির করেসপন্ডিং লেটার্সগুলো। ABCDর অর্ডারটাকে উল্টো করে লিখলে কি হয়? L হবে O, I হবে R, L হবে O এবং Y হবে B, অর্থাৎ কিনা লিলি, মানে আমাদের ওজস্বিতা। আর বাকিগুলো XLXLMFG বললাম আমি। অক্ষরগুলো আমারও মুখস্থ হয়ে গিয়েছে। আসলে আমি নিজেও জট ছাড়ানোর কম চেষ্টা তো করিনি। এটাই আসল কথা। হিরে কোথায় আছে, ওই অক্ষরগুলোতেই তার সংকেত আছে। তবে উনি যদি ওজস্বিতার নাম না লিখতেন, তবে এর মানে আমি ওকে বলতাম না। সেক্ষেত্রে হীরের মালিক কে হতো সে অন্য প্রশ্ন। থামল ইন্দ্রদা। টেবিলে রাখা জাগ থেকে একটু জল খেলো উঁচু করে। এনিওয়ে, এটা বলার আগে এই জিনিসটা ভালো করে দেখ। ওর আলমারি থেকে একটা নারকোল বের করলো ইন্দ্রদা। ওজস্বিতাদের বাড়ি থেকে আনা নারকোলগুলোর একটা। মণিফাল্গুনী বাবুই ছোবড়া ছাড়িয়েছিলেন, এখনো কিছু কিছু লেগে আছে। এই হলো সিসিল জন রোডসের দেওয়া হীরকখণ্ড।
ওজস্বিতাদির হাতে নারকোলটা ধরিয়ে বলল ইন্দ্রদা। মানে? আমি কিছু। নারকোলটা বার কয়েক কানের কাছে নাড়িয়ে বলল ওজস্বিতাদি। বলছি বলে নারকোলটা নিজের হাতে নিল ইন্দ্রদা। দুর্দান্ত বুদ্ধি করেছিলেন মণিফাল্গুনী বাবু। একটু রিস্কি ছিল ঠিকই, তবু প্রশংসা না করলে মহা অন্যায়। বাউন্ডুলে ছেলের হাত থেকে হিরে বাঁচানোর আর কোনো উপায় খুঁজে পাননি তিনি। XL XL MFG কি নির্দেশ করছে আর কি বলার দরকার আছে আমার? সত্যি দরকার ছিল না। যেভাবে লিলি লেখা হয়েছে সেভাবেই XL XL MFG হবে। CONUT, অর্থাৎ কিনা কোকোনাট, মানে নারকোল। ওজস্বিতাদিও বুঝেছে, ওর মুখেও বিস্ময়ের রেখা। ইন্দ্রদা এবার নারকোলটা টেবিলে আলতো করে ঠুকতেই দুটুকরো হয়ে গেল। জল নেই, ভেতরে কাগজে ঠাসা। সেগুলো খুলতে যা বের হলো তাতে এবার আমাদের তিনজনের 3 জোড়া চোখই ধাঁধিয়ে গেল। একটি মার্বেল সাইজের ঝলমলে নীলরঙা পাথর, ঘরের মধ্যেও তা থেকে আলো ঠিকরে পড়ছে। তুমি বুঝলে কি করে? উত্তেজনায় মুখের কথা আটকে যাচ্ছে ওজস্বিতাদির। সিম্পল, নাকের কাছে নে, বিদেশি আঠার গন্ধ পাবি। খুব সিম্পল ব্যাপার। নারকোল কেটে তার মধ্যে হিরে পুরে আবার আঠা দিয়ে নিখুঁতভাবে জুড়ে দিয়েছিলেন মালা দুটো। টেবিলের ওপর গ্লুয়ের টিউব দেখে একটা ক্ষীণ সন্দেহ উঁকিঝুঁকি দিচ্ছিল। নিচে এসে হেঁয়ালিটা সলভ করে ফেলতেই নিশ্চিত হলাম। এতটাই নিশ্চিত যে একদম তোদের সামনেই নারকোলটা ফাটালাম। অবশ্য অন্য যেগুলোতে আঠার গন্ধ পাইনি সেগুলো তো আগেই ফাটিয়ে খেয়ে ফেলেছি। ইন্দ্রদা, ইটস স্প্লেন্ডিড, ইউ আর রিয়েলি জিনিয়াস, বলল ওজস্বিতাদি। তবে একসঙ্গে 8-10টা নারকোল ছুলতে গেল কেন বাবা? এটার কারণ যাতে কেউ সন্দেহ না করে, মানে বাড়ির লোককে দেখানো রেগে গিয়ে নিজেকে কষ্ট দিচ্ছি আমি, এমন অভ্যেস তো তার ছিলই। আমার মনে হলো, যাই হোক, এই মুহূর্তে যা আনন্দ হচ্ছে বলার না। দুর্ধর্ষ বুদ্ধি বটে ইন্দ্রদার, সেদিনই বুঝে গিয়েছিল। তবে একটা কথা যেটা না বললেই নয়, গলাটা হঠাৎই গম্ভীর করে বলল ইন্দ্রদা। কি? ওজস্বিতাদি একটু ঘাবড়ে গিয়েছে। মণিফাল্গুনী বাবুর মৃত্যুটাকে একেবারে স্বাভাবিক বলা যাচ্ছে না, এবং সেটা তুই নিজেও জানিস। এতে তোর হয়তো কোনো ভূমিকা নেই, তবে সত্যি গোপন করাটাও কিন্তু একটা অপরাধ। ওজস্বিতাদির মুখ ব্লটিং পেপারের মতো সাদা। ইন্দ্রদা বলে চলল, তুই ভালো করেই জানিস ঠিক সময়ে লাইফ সেভিং ওষুধটা জিভের তলায় রাখলে উনি হয়তো বেঁচেও যেতে পারতেন, কিন্তু ওষুধটা পাননি তিনি। পাবেন কি করে? বাপের সঙ্গে রাগারাগি করে ওষুধের শিশি তো ওর ড্রয়ার থেকে সরিয়ে ফেলেছে। আসলে 1 ঘন্টা ধরে ঘর বন্ধ রাখায় সে ভেবেছিল বাবা নতুন উইল লিখতে বসেছে। ক্রোধে উন্মত্ত হয়ে এক ফাঁকে ড্রয়ার থেকে ওষুধটা সরিয়ে ফেলে সে, এবং ডাক্তারি বুদ্ধিতে
আমার যেভাবে সন্দেহটা হয় সেভাবে তোর নিজেরও হয়েছিল। শেষে দাদার ঘরে গিয়ে ওষুধের শিশিটা তুই খুঁজে পাস। দাহকার্য শেষ করে বাড়ি ফিরে ওম সেটার আঁচ পায়। তোর ঘরে আসে, একচোট ঝগড়া হয় এবং সম্ভবত তখনই তোর হাত থেকে ওষুধের শিশিটা নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। ঘটনাক্রমে টুকান সেই ছোট্ট শব্দটা শুনতে পায়। আর পরদিন সকালে আমি নিজেই সেই শিশিটা খুঁজে পাই। ক্রাইম বললে ভেরি সিলি কেস, ক্রুয়েলটির কথা বললে ন্যাক্কারজনক। পরদিন সকালে ওম হয়তো সেটাই খুঁজতে এসেছিল, কিন্তু তার আগেই সেটা আমার হাতে এসে গেছিল। এই সেই শিশি। ইন্দ্রদা ওর জিন্সের পকেটে হাত ঢুকিয়ে একটা ছোট কাচের শিশি টেবিলের উপরে রাখল। ওজস্বিতা তাকালো না, ঝরঝর করে কেঁদে ফেলল। কি করব বল, বাবা তো চলেই গেছেন, দাদাকে হারাতে সাহস পেলাম না। মাঝরাতে সে এসে আমার পায়ে পড়ল, ক্ষমা চাইল। রাগের মাথাতে ভুলটা করে ফেলেছে। ঝগড়াঝাঁটি প্রায় রোজই করত, কিন্তু সত্যি যে বাবার আবার স্ট্রোক হতে পারে তা নাকি ও ভাবতেই পারেনি। তাই যখন দিব্যি করে বলল সত্যি সত্যি এবার নিজেকে শুধরে নেবে, তখন আর কি বলি। আমার হঠাৎ মনে হলো মাঝরাতে ঘুমের ঘোরে যে কান্নাকাটির আওয়াজটা পাচ্ছিলাম সেটা তবে স্বপ্ন নয়, সত্যি। পরে ইন্দ্রদাকে জিজ্ঞেস করেছিলাম, ওম কি শুধরোতে পারবে নিজেকে? ইন্দ্রদা বলল, নিজের ব্যর্থতা ঢাকতে ও স্বভাবটাই ওরকম করে ফেলেছে। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে আজকাল। গুরুজনদের মিনিমাম সম্মানটুকুও করি না আমরা। ওম হয়তো পাল্টাতেও পারে, একেবারে ইনকরেজিবল হয়তো হয়নি সে। যাই করুক, বাপকে পুরোপুরি অমান্য করতো না কিন্তু। মনে রাখিস, মণি ফাল্গুনী বাবুর কোমরে সিন্ধুকের চাবি বাঁধা থাকত, কখনো গায়ের জোরে কেড়ে নেয়নি সে। দেখা যাক কি হয়। লেটস হোপ ফর দ্য বেস্ট।